উন্নয়নশীল দেশ হওয়ার যোগ্যতা অর্জন করল বাংলাদেশ। স্বল্পোন্নত শ্রেণী থেকে বেরিয়ে আসবে 2026 সালে। আজ 4টায় প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন। কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। রাজধানীতে গণপরিবহন সহ সব জায়গায় মাস্ক পরায় অনীহা। টিকা নেওয়ার পরও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। সৌন্দর্য বর্ধনের নামে রাজধানীতে যেখানে সেখানে গড়ে উঠেছে নার্সারি। সরকারি জমি দখল করে ভাড়া দিচ্ছে প্রভাবশালীরা। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে সাংবাদিক জামাল খাশোগি হত্যার নির্দেশ দাতা চিহ্নিত করে বাইডেন প্রশাসনের প্রতিবেদন। যুবরাজের কয়েক সহযোগীর উপর নিষেধাজ্ঞা আরোপ। স্বাগত সকাল 9টার 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে আপনাদের সাথে আছি আমি সঞ্চারী মজিদ তমা এবং আমি মুজাহিদুল ইসলাম। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। স্বল্পোন্নত বা এলডিসি দেশের তালিকা থেকে বের হয়ে উন্নয়নশীল দেশের মর্যাদা পেল বাংলাদেশ। বিশেষ স্বীকৃতির ফলে বাংলাদেশ 2026 সালে স্বল্পোন্নত দেশের শ্রেণী থেকে বেরিয়ে আসবে। জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি সিডিপি স্বল্পোন্নত দেশগুলোর মাথাপিছু আয়, মানব সম্পদ ও অর্থনৈতিক ভঙ্গুরতা সূচকের ভিত্তিতে কোনো দেশকে এলডিসি থেকে উত্তরণের সুপারিশ করে থাকে। কমিটির 5 দিনব্যাপী ত্রিবার্ষিক পর্যালোচনা শুরু হয় 22 ফেব্রুয়ারি। বৈঠকের শেষ দিনে বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো এবং চূড়ান্তভাবে এলডিসি থেকে উত্তরণের সুপারিশ করে কমিটি। বিশ্বে বাংলাদেশ সহ 47টি এলডিসি বা স্বল্পোন্নত দেশ। মাথাপিছু আয়, মানব সম্পদ ও অর্থনৈতিক ভঙ্গুরতা এই 3টি সূচকের ভিত্তিতে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার স্বীকৃতি দেয় জাতিসংঘ। 3টি সূচকেই শর্ত পূরণ করে এগিয়ে থাকায় 2018 সালে প্রাথমিক যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। শর্ত অনুযায়ী উন্নয়নশীল দেশ হতে একটি দেশের মাথাপিছু আয় হতে হয় কমপক্ষে $1230। 2020 সালে বাংলাদেশের মাথাপিছু আয় পৌঁছে $1827। মানব সম্পদ সূচকে উন্নয়নশীল দেশ হতে 66 পয়েন্ট প্রয়োজন। বাংলাদেশের পয়েন্ট এখন 75-এর বেশি। অর্থনৈতিক ভঙ্গুরতা সূচকে কোনো দেশের 32 পয়েন্ট বা এর নিচে থাকতে হবে, যেখানে বাংলাদেশের অবস্থান 25.2। করোনার কারণে চূড়ান্ত সুপারিশের সময়সীমা বাড়াতে গত জানুয়ারিতে সিডিপির কাছে আবেদন করে বাংলাদেশ। সে হিসেবে 2026 সালে মিলবে চূড়ান্ত স্বীকৃতি। যেহেতু কোভিডে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, সে কারণে 2026-এ আমরা উন্নয়নশীল দেশে পরিগণিত হব। তবে যে সুযোগ সুবিধাগুলো আমরা পেতেছিলাম স্বল্পোন্নত দেশ হিসাবে, সেগুলো অব্যাহত থাকার জন্য আমরা পরবর্তী এমনিতেই পাবো 2029 পর্যন্ত। সেটি 12 বছর অব্যাহত থাকার জন্য আমরা অনুরোধ জানিয়েছি। উন্নয়নশীল দেশের কাতারে উঠলে সস্তা ঋণ পাওয়া এবং বিভিন্ন রপ্তানি সুবিধা হারাবে বাংলাদেশ। ওষুধ শিল্পে মেধাস্বত্ব আইন কার্যকরের পাশাপাশি থাকবে কৃষি থেকে ভর্তুকি তুলে নেয়ার চ্যালেঞ্জ। আমরা এখনো পৃথিবীর সবচেয়ে বেশি প্রোটেক্টেড কান্ট্রি। আমাদেরকে তো অন্যদেরকে কিছু বাণিজ্য সুবিধা দিতে হবে যদি আমরা তাদের দেশের শুল্কমুক্ত বা একটা প্রেফারেন্সিয়াল অ্যাক্সেস টু ট্রেড পেতে চাই। আমরা কিন্তু বেশি দিন অন্য কারোর সাথে নেগোশিয়েট করে থাকতে পারবো না। আমাদেরকে আমাদের দেশে কাজ করতে হবে, শুল্ক এটা কমিয়ে আনতে হবে বাধাটা। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর অর্থনীতিকে গতিশীল করতে সঠিক কৌশল প্রণয়ন করে তা বাস্তবায়নের পরামর্শ বিশ্লেষকদের। উমনহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এলডিসিতে থাকা 47 দেশের মধ্যে এই পর্যন্ত উন্নয়নশীল দেশে উত্তরণ হয়েছে 6 দেশ: বতসোয়ানা, কেপ ভার্দে, মালদ্বীপ, সামোয়া, ইকুয়েটোরিয়াল গিনি ও ভানুয়াতুর। সব ঠিকঠাক থাকলে 2021 সালে অ্যাঙ্গোলা আর 2023 সালে বেরিয়ে যাবে ভুটান। আফগানিস্তান, ভুটান, বুর্কিনা ফাসো, হাইতি, মালদ্বীপ, মালি, নেপাল, সোমালিয়া সহ 25 দেশকে নিয়ে 1971 সালে স্বল্পোন্নত দেশ বা এলডিসি তালিকা করে জাতিসংঘ। 1975 সালে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ও গাম্বিয়ার সঙ্গে এ তালিকায় যুক্ত হয় বাংলাদেশ। স্বল্প উন্নত থেকে উন্নয়নশীল দেশ হতে মাথাপিছু আয় কমপক্ষে $1230, মানব সম্পদে 66 পয়েন্ট আর অর্থনৈতিক ভঙ্গুরতার সূচকে থাকতে হয় 32 পয়েন্ট বা এর নিচে।
শর্ত পূরণ করে ১৯৯৪ সালে প্রথম স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে যায় আফ্রিকার দেশ বতসোয়ানা। ২০০৭ সালে কেপ ভার্দে, ২০১১ মালদ্বীপ, ২০১৪-তে সামোয়া আর ২০২০ সালে উন্নয়নশীল দেশে উত্তরণ হয় ভানুয়াতু। এবছর এলডিসি থেকে বেরোনোর কথা অ্যাঙ্গোলার, ভুটানের ২০২৩ সালে। ২০২৪ সালে এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার প্রাথমিক সুপারিশ পেয়েছে মিয়ানমার, নেপাল, লাওস, পূর্ব তিমুর, সোলোমন দ্বীপপুঞ্জ ও সাও তোমে গ্র্যান্ড প্রিন্সিপ। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, কোন কোন সূচকে ভালো করায় এই স্বীকৃতি পেল বাংলাদেশ? মূলত তিনটি সূচকে ভালো করায় বাংলাদেশ এই স্বীকৃতি পেল। সেই তিনটি হচ্ছে মানব সম্পদ, মাথাপিছু আয় এবং অর্থনৈতিক ভঙ্গুরতা। মূলত ২০১৮ সালেই কিন্তু এই তিনটি সূচকে জাতিসংঘের যে সর্বনিম্ন যে যোগ্যতা অর্জন করতে হয় তার থেকে মূলত সবগুলো সূচকেই অনেক এগিয়ে আছে বাংলাদেশ, এবং মূলত তারপরে ৩ বছর সেগুলো পর্যালোচনা করা হয়, কিংবা ৩ বছর আসলে সেই অবস্থানে অর্থনীতি ঠিকঠাক থাকে কিনা সেটি কিন্তু দেখা হয়, এবং সেই ধারাবাহিকতা ৩ বছর পরেই কিন্তু জাতিসংঘের এই পর্যালোচনা করে সেটি কিন্তু সেই অবস্থানটি বাংলাদেশ ধরে রাখার কারণেই এই মর্যাদা দেওয়া হলো। এবং পরবর্তী আগামী আরও ৩ বছর কিন্তু প্রস্তুতি নেওয়ার জন্য বাংলাদেশকে সময় দেওয়া হবে, বা প্রতিটি দেশের ক্ষেত্রেই কিন্তু সেটি দেওয়া হয়। যদিও করোনা পরিস্থিতি এবং অন্যান্য বিষয়ে বিবেচনা নিয়ে বাংলাদেশ কিন্তু আরও 2 বছর বেশি সময় চেয়েছে, এবং সেটি কিন্তু অনুমোদন করা হয়েছে। এখন সেই হিসেবে আগামী ২০২৬ সালে মূলত বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের কাতারে যুক্ত হতে যাচ্ছে। এবং এক্ষেত্রে উন্নয়নশীল দেশ হওয়ার পরে কিন্তু কিছু সুবিধা এবং অসুবিধা আছে, এবং সুবিধাগুলোর মধ্যে হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের একটি অর্থনৈতিকভাবে আস্থা তৈরি হবে, কারণ যেহেতু এখানে মানব সম্পদ, মাথাপিছু আয় এবং অর্থনৈতিক ভঙ্গুরতা, অর্থনীতির শক্তিশালী তিনটি সূচকে বাংলাদেশের অবস্থান ভালো হতে যাচ্ছে। এটি নিঃসন্দেহে একটি ইতিবাচক বিষয় হবে আন্তর্জাতিক বাজারে, এবং সেক্ষেত্রে বিশেষ করে বেসরকারি খাতে যেহেতু বিনিয়োগ দরকার, এবং সরাসরি বিদেশি বিনিয়োগ আকর্ষণে কিন্তু এই বিষয়টি খুবই ভূমিকা রাখবে। এবং চ্যালেঞ্জ বা প্রতিবন্ধকতার ক্ষেত্রে যদি বলি, সেক্ষেত্রে কিন্তু বাণিজ্য সুবিধা, অর্থাৎ শুল্কমুক্ত এবং কোটামুক্ত সুবিধা হারাবে বাংলাদেশ, এবং অর্থনীতিবিদরা কিন্তু সেই বিষয়টিকে জোর দিচ্ছেন। যেহেতু আরেকটি বিষয় জানতে চাই যে এই অর্জনের কারণে বাংলাদেশের অর্থনীতিতে কি ধরনের প্রভাব পড়তে যাচ্ছে? আমি আপনাকে সেটি বলছিলাম যে অর্থনীতিতে আসলে সুবিধার পাশাপাশি বেশ কিছু কিন্তু নেতিবাচক কিংবা প্রতিবন্ধকতা তৈরি হবে, এবং তার অন্যতম একটি হচ্ছে রপ্তানির ক্ষেত্রে শুল্কমুক্ত এবং কোটামুক্ত সুবিধা, এবং এটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পোশাক খাতে। আপনি জানেন যে দেশের সবচেয়ে বড়, অর্থাৎ ৮০% বেশি বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে পোশাক রপ্তানি করে, এবং এই পোশাক কিন্তু বেশ কিছু বাজারে কিন্তু কোটামুক্ত সুবিধা পেয়ে থাকে। যখন উন্নয়নশীল দেশের কাতারে যুক্ত হবে তখন কিন্তু এই সুবিধাগুলো হারাবে, এবং সেক্ষেত্রে রপ্তানির ক্ষেত্রে কিন্তু প্রতিযোগিতার সক্ষমতা আরও বাড়ানোর দরকার হবে। তবে উন্নয়নশীল দেশে যুক্ত হওয়ার পরেও কিন্তু পরবর্তী 3 বছর এই সুবিধাগুলো সংশ্লিষ্ট দেশ পায়, সেক্ষেত্রে বাংলাদেশও পাবে। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই সুবিধা যাতে আরও বেশি সময় ভোগ করতে পারে সেটির জন্য কিন্তু তৎপরতা চলছে, এবং বিশেষ করে বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে বাংলাদেশ সরকার এটি আবেদন করবে, বিশেষ করে করোনা পরিস্থিতিকে বিবেচনায় নিয়ে স্বল্পোন্নত দেশে থাকা অবস্থায় যে সুবিধাগুলো বাংলাদেশ এখন ভোগ করছে সেগুলো যাতে 3 বছরের জায়গায় আগামী 10 বছর পর্যন্ত সেগুলো বাংলাদেশ সেই সুবিধাগুলো পায়, সেই বিষয়ে কিন্তু বিভিন্ন ফোরামে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আবেদন জানানো হবে। তবে এই সময়টা যেহেতু একটি বড় সময় পাওয়া যাচ্ছে, সেই সময়টার মধ্যে মূলত রপ্তানি সক্ষমতা কিভাবে বাড়ানো যায় সেই বিষয়টিতে জোর দেওয়ার কথা বলছেন বিশ্লেষকরা। বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণের বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাজ্জাদ হোসেন। বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণ নিয়ে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা 4টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন তিনি। জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি সিপিডির পর্যালোচনা সভা হয় মধ্যরাতে। সংস্থাটির সভাতেই বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে যাবে না, এলডিসি হিসেবে থাকবে সেই সিদ্ধান্ত নেওয়া হবে।
জানানো হয় জাতিসংঘের চূড়ান্ত সুপারিশও। জাতিসংঘের এই কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। 2018 সালে বাংলাদেশ প্রথমবারের মতো এলডিসি থেকে উত্তরণের যোগ্যতা অর্জন করে। কারাগারে মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে দিনভর হয়েছে বিক্ষোভ এবং মিছিল। সন্ধ্যায় পুলিশের সঙ্গে ঘটেছে সংঘর্ষের ঘটনা। সুষ্ঠু তদন্ত বিচারের দাবিতে 1 মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি দিয়েছে আন্দোলনকারীরা। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন তদন্তের পর এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে মৃত্যুর ঘটনা তদন্তে 2 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে গাজীপুর জেলা প্রশাসন। কারাগারে মুশতাক আহমেদের মৃত্যুতে শুক্রবার সন্ধ্যায় শাহবাগে মশাল মিছিল। এ সময় পুলিশের সঙ্গে হয় সংঘর্ষ। এতে আহত হন বেশ কজন। আমাদের প্রায় 20-30 জনের মতো আহত হয়েছে, যারা ইমার্জেন্সি সেকশনে আছে। এখানে শাহবাগ থানার যে ইটা আছে, ইউলুপ আছে, ইউলুপ থেকে তাদেরকে ঘুরাই দেওয়ার জন্য চেষ্টা করি। পুলিশ এখান থেকে তাদেরকে ঘুরে টিএসসির দিকে যেতে বললে তারা তাদের যে মশালের যে লাঠি ছিল এই লাঠি দিয়ে পুলিশের উপর হামলা করে। তখন পুলিশ তাদেরকে এখান থেকে পুলিশের আত্মরক্ষাতে তাদেরকে ডিসপ্যাচ করে দেয়। এর আগে শাহবাগে হয় গায়বানা জানাজা। বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ বিশিষ্ট জনেরা। এটা হত্যা বলে ঘোষণা করেন। বিচার করতে যে আহ্বান করছি, আপনারা এটা সুমোটর করে এই মৌলিক অধিকার হরণের বিরুদ্ধে রায় দেন। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগারে মুশতাকের মৃত্যুর প্রতিবাদে দিনভর হয় বিক্ষোভ মিছিল। শাহবাগে অবস্থান নিয়ে এর বিচার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানায় বামপন্থী ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। আসে আন্দোলন চলমান রাখার ঘোষণা। এই ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে। আমরা মনে করি এটা একটা সম্পূর্ণ অগণতান্ত্রিক আইন, মানুষের কথা বলার অধিকারকে রুদ্ধ করে এই আইন। মশাল মিছিল হবে এবং 1 মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয় ঘেরাও করা হবে। এ প্রশ্নে তদন্তের পর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। পোস্টমর্টমের পরে আমরা সঠিকভাবে বলতে পারবো যে কেন এই মৃত্যুটা হয়েছে, এবং এটা আমরা ইনকোয়ারি কমিটি যেটা বললেন সেগুলো আমাদের প্রয়োজন বোধে আমরা করব। এর আগে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল থেকে মুশতাকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। রাতে তার দাফন হয়েছে আজিমপুর কবরস্থানে। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, কারাগারের লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনাটি অনভিপ্রেত। এতে কারা কর্তৃপক্ষের কোনো গাফিলতি আছে কিনা সে বিষয়ে তদন্ত হতে পারে। শুক্রবার বিকেলে চট্টগ্রামে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে মন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন তৈরি করা হয়েছিল সব মানুষকে ডিজিটাল নিরাপত্তা দেওয়ার জন্য। এই আইনের কোনো ধরনের অপব্যবহার হচ্ছে কিনা সে বিষয়ে সংশ্লিষ্টরা সজাগ আছেন। যারাই এই আইনের অপব্যবহার করার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। বিষয়টা আজ থেকে 10-15 বছর আগে ছিল না, সুতরাং ডিজিটাল নিরাপত্তার বিষয়টিও ছিল না। এখন একজন সাংবাদিকের যখন ডিজিটাল নিরাপত্তায়, একজন গৃহিণীকে যখন ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার যাতে না হয় সেটির জন্য আমরা সচেতন আছি। ডিজিটাল নিরাপত্তা আইনে তিনি গ্রেপ্তার হয়েছিলেন, কিন্তু তার মৃত্যুটা সত্যি অনভিপ্রেত। আমিও তার এই মৃত্যুতে শোক প্রকাশ করছি, এবং সেখানে জেল কর্তৃপক্ষের, কারা কর্তৃপক্ষের কোনো গাফিলতি ছিল কিনা সেটা খুঁজে দেখা যেতে পারে। গণপরিবহন, বাজার, রাস্তাঘাট সহ সব জায়গায় মাস্ক ব্যবহারে অনীহা। রাজধানীতে করোনা শনাক্ত মৃতের সংখ্যা কমে যাওয়ায় বেড়েছে অসচেতনতা। বিশেষজ্ঞরা বলছেন, টিকা নেওয়ার পরও ভিড় এড়ানোর পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বিশ্বে যতদিন করোনা থাকবে ততদিনই মেনে চলতে হবে মাস্ক পরা সহ সামাজিক দূরত্বের নিয়ম। শুক্রবার সকাল 11টা, নিউ মার্কেটের চিত্র। ক্রেতা বিক্রেতা সহ অধিকাংশ মানুষই মাস্ক না পরে নিজেদের কাজে ব্যস্ত। একই অবস্থা রাজধানীর গণপরিবহন, কাঁচাবাজার, রাস্তাঘাট সহ সব জায়গায়। মাস্ক না পরে রাস্তায় নামার নানা অজুহাত তাদের। টিকা নিলেও দেহে অ্যান্টিবডি তৈরি না হওয়া পর্যন্ত ছড়াতে পারে সংক্রমণ। তাই সামাজিক সংক্রমণ রোধে সকলকে মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি নিশ্চিত করার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। যারা ভ্যাকসিন নিয়েছে ওরা কিন্তু এখনও ইনফেকশন নিতে পারে এবং ছড়াতে পারে। সুতরাং যদি আমরা সমাজ থেকে দূরীভূত করতে চাই তখন অবশ্যই সকল স্বাস্থ্যবিধির সাথে ভ্যাকসিন একটা নতুন স্বাস্থ্যবিধি যোগ হয়েছে। তাহলে ভ্যাকসিনটাও একটা স্বাস্থ্যবিধির মতো, মাস্ক পরার মতোই। এই জন্য মাস্ক বাদ দেওয়াটা হচ্ছে সামাজিক সংক্রমণ বাড়িয়ে দেওয়া
সমাজের ক্ষতি করা। ভ্যাকসিন নেবেন তো বটেই, সবাই নেবেন, 2টা ডোজই নিতে হবে, সময় মতো নিতে হবে, কিন্তু স্বাস্থ্যবিধি আমাদের কিন্তু মেনে চলতেই হবে পুঙ্খানুপুঙ্খ। কেউ ভ্যাকসিন নিলেও মানতে হবে, না নিলেও মানতে হবে। দেশে করোনা সংক্রমণ কিছুটা কমলেও বিশ্বের অনেক দেশেই এখনও মহামারী আকারে ছড়াচ্ছে। তাই সংক্রমিত দেশ ভ্রমণকারীদের ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। আমাদের দেশে কমলেও যে সমস্ত দেশে এটার সংক্রমণ এখনও বেশি, ওই দেশ থেকে যদি আবার আমদানি করে যারা আসেন তারা যদি নিয়ে আমাদের ছড়ায় দেয়, তাহলে কিন্তু আমাদের ঝুঁকি সেটাও রয়ে গেছে আর কি। সুতরাং আমাদের যে সংক্রমণ কমছে এটিকে যেন আমরা ধরে রাখতে পারি, যেন বাড়তে না পারে, সেই জন্যই আমাদেরকে স্বাস্থ্যবিধি একদম পুঙ্খানুপুঙ্খরূপে মেনে চলতেই হবে। ভ্যাকসিনও নেব, স্বাস্থ্যবিধিও সুন্দরভাবে মেনে চলবো আমরা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে সারা দেশে করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় 5.5 লাখ। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা মোকাবিলায় আশার আলো মেহেরপুরে। গত 3 সপ্তাহে জেলায় করোনা শনাক্ত হয়নি একজনেরও। এতে স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝে। তবে রোগী শনাক্ত না হলেও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। করোনা আক্রান্ত রোগী শনাক্তের 1 বছরের তার প্রান্তে বাংলাদেশ। শত চেষ্টায়ও করোনার থাবা থেকে বাঁচতে পারেনি বিশ্বের একটি দেশও। গত 350 দিনে দেশে করোনা রোগী শনাক্ত হয়েছে 5 লাখের বেশি। এর মধ্যে মেহেরপুর জেলায় 766 জন, যার মধ্যে মৃত্যু হয়েছে 17 জনের। প্রথম থেকেই মেহেরপুর জেলায় করোনা আক্রান্ত ও মৃত্যুর হার কম থাকলেও এবার তা নেমে এসেছে শূন্যে। ফেব্রুয়ারি মাসের 26 দিনে এই জেলায় নমুনা পরীক্ষা করা হয়েছে 157 জনের। তবে করোনা শনাক্ত হননি একজনও। এতে স্বস্তি ফিরে এসেছে জনমনে। মানুষজন ঘরমুখী ছিল, ঘরে বাইরে কেউ বের হতো না ভয়ে, এই করোনার কারণে আতঙ্ক ছিলাম আমরা, কিন্তু এখন আমরা ফ্রি জীবনযাপন করছি, আমাদের ভালো লাগছে। এরই মধ্যে জেলা জুড়ে শুরু হয়েছে করোনার টিকাদান কর্মসূচি। প্রথম দিকে অনেকে করোনার টিকা নিতে না চাইলেও এখন প্রতিদিনই বাড়ছে টিকা গ্রহণকারীর সংখ্যা। টিকা দিলাম, এখন তো মনে হইতেছে আমার মানুষের সাথে মিশতে পারবো, বাজাইতে পারবো। খুব ভালো লাগছে, আমি খুব ভালো আছি এবং সবাইকে আমি বলছি, অনুরোধ করছে সবাই এই ভ্যাকসিনটা নেওয়ার জন্য। জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন করোনা প্রতিরোধে সফল মেহেরপুর। 3 সপ্তাহ যাবত আমাদের পিসিআর ল্যাবে আমরা যতগুলো স্যাম্পল পাঠিয়েছি সবগুলো রিপোর্টই নেগেটিভ এসেছে। মানুষের মাঝে করোনার ভীতি আর ওভাবে নেই। যারা মানুষ স্বাস্থ্য সচেতন হয়েছে, মানুষের হাতে ভ্যাকসিন এসেছে, আমরা আশা করি এই করোনার যে প্রভাব ছিল আমাদের উপর অর্থনীতিতে পড়েছে, আমাদের জীবনযাত্রা করেছে, সেটি খুব শীঘ্রই এটা কাটিয়ে ওঠা সম্ভব হবে। মেহেরপুর জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের 25 এপ্রিল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেশে করোনায় আরও 11 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 6 এবং নারী 5 জন। এ নিয়ে মোট প্রাণহানি 8,395 জনের। 214টি ল্যাবে 24 ঘন্টায় 15,032 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 470 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 3.13%। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5,45,424 জনে। সুস্থ হয়েছেন আরও 743 জন। এনে মোট সুস্থ 4,95,498 জন। জনসন অ্যান্ড জনসনের করোনা ভ্যাকসিনের জরুরি প্রয়োগের অনুমোদন দিতে সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন। শুক্রবার 18 বছরের বেশি মানুষের দেহে টিকা প্রয়োগের সুপারিশ করেন উপদেষ্টা কমিটি। টিকা কার্যক্রম শুরুর জন্য এখন পর্যন্ত অনুমোদনের অপেক্ষা। এদিকে বিশ্বে করোনায় আরও 9,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত 4,20,000-এর বেশি। এই নিয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়ালো 25,28,000। আক্রান্ত 11,39,00,000-এর বেশি। সংক্রমণ ও মৃতের দিক থেকে বিশ্বের শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে শুক্রবারও সবচেয়ে বেশি শনাক্ত ও প্রাণহানি হয়েছে। টানা চতুর্থ দিনের মতো একদিনে 2,000-এর বেশি মৃত্যুর সাক্ষী হয়েছে দেশটি। নতুন 76,000 শনাক্ত নিয়ে আক্রান্ত ছাড়িয়েছে 2,91,00,000। আপনারা দেখছেন সকাল 9টার 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সংবাদে আরও যা থাকছে। রাজধানীতে মশার ঘনত্ব এখন 4 গুণ বেশি। নিয়ন্ত্রণ করা না গেলে মার্চে আরও বাড়ার শঙ্কা। ওষুধের মান নিয়ে প্রশ্ন।
এখানে সেখানে গড়ে উঠছে নার্সারি। মাসিক ভিত্তিতে এর ভাড়া নিচ্ছে প্রভাবশালীরা। যদিও এসব জমির প্রায় সবই সরকারি, এসব দখলদারদের বিরুদ্ধে মাঝে মধ্যে অভিযান চালালেও কোনো স্থায়ী সমাধান দিতে পারছে না সিটি কর্পোরেশন। ফুল কেনা ভালোবাসে। ফুলের প্রতি সার্বজনীন ভালোবাসাকে পুঁজি করেই রাজধানীর বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে নিত্য নতুন নার্সারি। তবে এসবের প্রায় সবই সরকারি জমি দখল করে। গণপূর্ত সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বেশ কয়েকবার এদের উচ্ছেদ করলেও স্থায়ীভাবে সরানো যাচ্ছে না। প্রভাবশালীদের ছত্রছায়ায় উচ্ছেদের কিছুদিন পর আবারও অবৈধ দখল। রাজধানীর পঙ্গু হাসপাতালের ঠিক উল্টো পাশে শেরেবাংলা নগর থানার কোল ঘেঁষে পরপর 10টি নার্সারি। জায়গাটি বন বিভাগের হলেও অভিযোগ আছে স্থানীয় রাজনীতিবিদদের ছত্রছায়ায় তোরাব নামের এক ব্যক্তি প্রতি মাসে ভাড়া তোলেন প্রায় 1.25 লাখ টাকা। রেন্টের ভাড়া হচ্ছে 17,000 টাকা। এদিকে ভিতরে লোক আছে, তাদের কাছে দেই, তারা উপরে লোক আছে, তাদের কাছে পৌঁছায় দেয়। এলাকার আছে উপরে পৌঁছায় তারা। যদিও তোরাব আলী নিজেকে একজন ব্যবসায়ী দাবি করেন। কে 17,000 টাকা কার ভাড়া দেয় এই বিষয়ে আমি জানি না। আসাদ ভাই কোনো এক সময় নিত, এখন ওনাকে আর দেওয়া হয় না। দেওয়া হয় না, যখন বসাইছিল ওনাকে তখন একটা আমরা কিছু খরচ দিয়েছিলাম, এখন আর দেওয়া হয় না। শুধু আগারগাঁও নয়, রাজধানী জুড়ে একই চিত্র। খাস জমি দখল করে পুরোদমে ব্যবসা চালালেও মালিকদের নাম গোপন রাখেন কর্মচারীরা। আমার টানছে ম্যানেজার, আপনার ম্যানেজারে আমি কাজ করি ম্যানেজার আন্ডারে। আপনার মালিকের সাথে কোনোদিন দেখা হয় না? মালিকের সাথে দেখা হয়েছে, কিন্তু কোনো নামও জানি না আমি, বা কোন জায়গায় থাকে ওটাও জানি না। বরাবরের মতো আবারও অবৈধ নার্সারি উচ্ছেদের ঘোষণা সিটি কর্পোরেশনের। ইতিমধ্যে আমরা আমাদের মোবাইল কোর্টের মাধ্যমে আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় আমরা সিটি কর্পোরেশন সেখান থেকে আমরা এই উচ্ছেদের উদ্যোগ নিয়েছি এবং আমরা খুব দ্রুততম সময়ে আমরা আপনারা জানেন যে একটি ক্লিন সিটি, স্মার্ট সিটি, একটি আধুনিক সিটি গড়ে তোলার জন্য আমরা নিরলস পরিশ্রম করছি। সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে নার্সারিগুলোকে নির্দিষ্ট জায়গায় স্থানান্তর করে নগরীর সৌন্দর্য বর্ধনে কর্তৃপক্ষকে আরও তৎপর হওয়ার পরামর্শ নাগরিক সমাজে। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বাভাবিক সময়ের চেয়ে রাজধানীতে মশার ঘনত্ব এখন 4 গুণ বেশি। দ্রুত নিয়ন্ত্রণ করা না গেলে মার্চে মশা আরও বাড়বে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। মশা নিয়ন্ত্রণে ছিটানো ওষুধের মান নিয়ে প্রশ্ন তুলছেন খোদ কাউন্সিলররাই। সন্ধ্যা নামলেই যেন শুরু হয় মশার রাজত্ব। এ চিত্র শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের। এখানে অপেক্ষা করাই যেন দায়। শুধু কি বিমানবন্দর, যাত্রাবাড়ি, উত্তরা, গুলশান, বসুন্ধরা এমন কোনো জায়গা নেই যেখানে মশার উপদ্রব কম। বদ্ধ জলাশয়ে বংশবিস্তার করছে মশা, যেন ঘাঁটি গেড়েছে লেক, খাল কিংবা বাড়ির আশপাশের নর্দমায়। মশা তো কিছুতেই যায় নাই, আর যারা এই যে ওষুধগুলো দিতেছে এরা কেরাসিন দিয়ে একটা ধুমা বানাই দিতেছে, একটা মশা মরেও না। আমরা মশার কারণে সন্ধ্যাবেলা বসতে পারি না, ঘরে লেখাপড়া করতে পারে না বাচ্চা কাচ্চারা, আমাদের খুব সমস্যা হচ্ছে। এখন যে মশার উপদ্রব বেশি তা কিউলেক্স প্রজাতির। এই মশা নিয়ন্ত্রণে ওষুধ ছিটানো হচ্ছে ঠিকই, কিন্তু তাতেও রেহাই নেই। ওষুধের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ ওয়ার্ড কাউন্সিলররা। দ্বিতীয় চালানের যে মশার যে ওষুধটা আমরা পেয়েছি সেটা আমি মনে করি যে খুব একটা বেশি ভালো না, যার কারণে মশারটা খুবই বেড়ে যাচ্ছে, মশার কার্যকারিতা হারিয়ে যাচ্ছে এবং আমাদের সেই আমরা যে মশার যে ইয়াটা সেটা আমরা রোধ করতে পারছি না। ইদানিং কিছু মশা দেখা যাচ্ছে, এই প্রথম যেইভাবে ম্যাজিকের মতো মশাটা ওষুধটা দিলেই দূর হয়ে যেত, এখন কিছুটা সেটা যেন ধীরগতি হচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে উত্তর সিটির গুলশান, বসুন্ধরা, মিরপুর, মোহাম্মদপুর এবং দক্ষিণের ডেমরা, যাত্রাবাড়ি, জুরাইন, পোস্তগোলায় মশার উপদ্রব সবচেয়ে বেশি। স্বাভাবিক সময়ের চেয়ে মশা বেড়েছে 4 গুণ। মশার লার্ভাল যে ঘনত্ব, সেই ঘনত্বটা আমরা অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাসে যেখানে আমরা পেয়েছিলাম 15 থেকে 20, সেটি এখন ফেব্রুয়ারি মাসে হয়েছে 50-এর উপরে, যেটি প্রায় 4 গুণ। মশা নিয়ন্ত্রণে এরই মধ্যে কর্মসূচি হাতে নিয়েছে উত্তর সিটি কর্পোরেশন। আর দক্ষিণ ঢাকার মেয়র বলছেন খুব দ্রুত মশার ওষুধে পরিবর্তন আনা হচ্ছে। কিছুদিন ধরে যদি একটি কীটনাশক ব্যবহৃত হয় তাহলে মশা সেটাতে সহনশীল হয়ে যায়। এজন্য আমরা কীটনাশক পরিবর্তনও করে দিচ্ছি। আমরা এরই মাঝে নতুন কীটনাশক আমদানি করেছি এবং আগামী 2 সপ্তাহ পর থেকেই আমাদের নতুন কীটনাশকটা প্রয়োগ করা হবে। তবে কীটতত্ত্ববিদেরা বলছেন ঝড় বৃষ্টি শুরু হলে কিছুটা কমবে মশার উপদ্রব। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
আবারও কিশোর গ্যাংয়ের সহিংসতায় প্রাণ ঝরল উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীর। বুধবার ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মারামারি মীমাংসা করতে গিয়ে সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে আবারও হাতাহাতি হলে ঘটনাস্থলে গুরুতর আহত হয় কিশোর কাজল গাজী। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় দুই পরিবারই মামলা করেছে। ছেলে হারানোর শোকে মায়ের বুক ফাটা আর্তনাদ। দুই ছেলের মধ্যে কাজল গাজী ছোট। ছেলের এই অকাল মৃত্যুতে পুরো বাড়িতে শোকের ছায়া। গত 22 ফেব্রুয়ারি আফতাবনগরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি। পরে সন্ধ্যায় মীমাংসার জন্য দুই পক্ষ বসলে তুমি সম্বোধনকে কেন্দ্র করে আবারও হাতাহাতি। গেছি মীমাংসা করার জন্য, তো তারা সবাই এসে আমাদের কাছে হামলা করছে আর কি। তাদের হাতে বাঁশ ছিল, রড ছিল, তারা হামলা করছে, তো কাজলে গুরুতর আহত হয়েছে আর কি। হাতাহাতির এক পর্যায়ে রড লাঠি দিয়ে হামলা করলে আহত হয় কাজল গাজী। পরে উদ্ধার করে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। গায়ে হাত তোলার পরে ছোট একটা হাত কথা কাটাকাটির পর্যায়ে ওই আমার যে ভাতিজা ছিল ও গেছে মিউচুয়াল করার জন্য এখানে যাওয়াতে এর মধ্যে ওরা আবার ওদের আরও যে গ্যাং আছে লোকজন ডাইকা নিয়ে চলে আসছে। আমরা এলাকার প্রথম একটা হসপিটালে নিয়ে গিয়েছিলাম, কিন্তু ওইখানে ঠিক আছে ওর কন্ডিশন খুব বাজে দেখে ওরা ঢাকা মেডিকেলে ট্রান্সফার করেছে। ঢাকা মেডিকেলে আমরা যখন নিয়ে গিয়েছি, ঢাকা মেডিকেলে ঠিক আছে ইমার্জেন্সিতে, তখন ওই নিউরো আইসিইউটা ফাঁকা ছিল না। এই ঘটনায় নিহতের পরিবার 7 এবং অন্য পরিবার 8 জনকে আসামি করে বাড্ডা থানায় পৃথক মামলা করেছে। প্রথমে ছোটরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারি, এর মধ্যে দুই পক্ষই থানায় ওরা স্থানীয় হয়ে বসার জন্য চেষ্টা করছে যে ঠিক আছে আসো আমরা মীমাংসা হই। জুনিয়র একটা ছেলে একটা সিনিয়র ভাইকে তুমি বলে সম্বোধন করছে, তো তুমি বলে সম্বোধন করতেই এখানে এই তুমি ছোট হয়ে আমাকে তুমি বললা কেন, এই নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি, তারপরে এই মেইন মারামারিটা শুরু হয়ে যায়। পুলিশ জানায় দুই পরিবারের মধ্যে আগে থেকেই দ্বন্দ্ব ছিল। নিহত কাজল গাজী গুলশান কমার্স কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর ধানমন্ডির একটি বাসার ছাদ থেকে পড়ে মৌমিতা নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা 6টার দিকে এই ঘটনা ঘটে। পরিবারের সন্দেহ মৌমিতাকে কেউ ছাদ থেকে ধাক্কা দিয়েছে। এই ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। তাজরিয়ান মোস্তফা মৌমিতা পড়ালেখা করত মালয়েশিয়ার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। পরিবার নিয়ে সেখানেই বসবাস করতেন তারা। গত কোরবানি ঈদে দেশে এসে করোনার কারণে আর ফেরা হয়নি। শুক্রবার সন্ধ্যায় না ফেরার দেশে পাড়ি জমাতে হলো মৌমিতার। নিজ বাসার 7তলা ছাদ থেকে পড়ে মারা যায় সে। তবে পরিবারের সন্দেহ কেউ তাকে ছাদ থেকে ফেলে দিয়েছে। এত সুন্দর মেয়ে ছিল, এই কয়েকদিন আগে তাকে মালয়েশিয়া থেকে নিয়ে আসছে করোনার কারণে অনলাইনে ক্লাস, দেশে থেকে ক্লাস করো। আত্মীয় স্বজনের দাবি, একই ভবনের কিছু ছেলে বেশ কিছুদিন ধরেই বিরক্ত করত তাকে। মৌমিতা পড়ে যাওয়ার সময় তারা ছাদেই ছিল বলে ধারণা তাদের। ও নাকি 7তলা থেকে ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। পরে তখন আমি ডাউট করছি যে 7তলা থেকে আসলে পড়লে তো কেউ বাঁচে না। 4:30 পৌনে 5টার দিকে বাবার সাথে কথা হয়েছে, তখন বলছে আমি ছাদে আছি, বলছে বাসায় যাবে, এরপরে বাসায় আসে না, বলছে একটু পরে আসতে। বাসার দারোয়ান বলছে ওই বাসার ছাদে বাইরের কারো প্রবেশের কোনো সুযোগ নেই। বাইরের লোকজন আরো ওঠার সুযোগ নাই, ওটা বন্ধ হয়ে গেছে আগে। সারাদিন আজকে কাউকে ছাদে উঠতেও দেখিনি, বাইরের লোক বেরোতেও দেখিনি আমি। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। তদন্ত করে বিস্তারিত উদ্ঘাটনের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। এটা একেবারে প্রাথমিক তদন্তের পর্যায়ে রয়েছে, আমরা এখনো কোনো কিছু নিশ্চিত না। আমরা পরবর্তীতে কোনো তথ্য পাওয়া মাত্রই আমরা আপনাদেরকে জানানোর ব্যবস্থা করব। মরদেহ ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে রাখা হয়েছে। শনিবার ময়নাতদন্তের কথা রয়েছে। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শীত মৌসুমে কুয়াশার কারণে রানওয়েতে প্রায়ই ফ্লাইট ওঠানামায় বিঘ্ন ঘটে বিমানবন্দরগুলোতে। নির্ধারিত ফ্লাইট পরিচালনা করতে না পারায় আর্থিক লোকসানে পড়তে হয় বিমান কোম্পানিগুলোকে। বিড়ম্বনায় পড়েন যাত্রীরাও। কুয়াশার মধ্যে ফ্লাইট পরিচালনা করতে তাই ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম বা ILS প্রযুক্তি উন্নীত করার পরামর্শ অ্যাভিয়েশন বিশেষজ্ঞদের। বিমানবন্দরে অবতরণের জন্য পাইলটরা খালি চোখে রানওয়ে দেখার পর নিশ্চিত হয়ে অবতরণ করেন, কিন্তু ঘন কুয়াশায় মানুষের দৃষ্টিসীমা কমে যায়, ব্যাহত হয় বিমান ওঠানামা। তাই এ সংকট কাটাতে বিশ্বজুড়ে ব্যবহার হয় ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম বা ILS পদ্ধতি। দেশের বিমানবন্দরগুলো ILS ক্যাটাগরি 1 হওয়ায় কুয়াশায় বিমান অবতরণ সম্ভব হয় না।
ফলে ফ্লাইট বিভ্রাটের পাশাপাশি যাত্রীদের পড়তে হয় বিড়ম্বনায়। এতে বিমান কোম্পানিগুলোকেও গুনতে হয় বাড়তি খরচ। ভারী কুয়াশা থাকার কারণে তখন দেখা গেল যে ফ্লাইটটা হয়তো ডাইভার্ট হয়ে চিটাং চলে গেল কিংবা আদার্স কোনো স্টেশনে চলে গেল, সেখানে ডেফিনেটলি আমাদের ফিনান্সিয়ালি আমাদের লসটা ক্যারি করতে হচ্ছে। সর্বোপরি আমাদের আসলে কমিটমেন্টের আমরা আসলে এখানে রাখতে পারছি না। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন দেশের বিমানবন্দরগুলো এখনও ক্যাটাগরি 1-এ। ঘন কুয়াশার মধ্যে বিমান ল্যান্ডিং করতে অবশ্যই আইএলএস ক্যাটাগরি 2 বা 3-এ যেতে হবে। অন্তত 2টি এয়ারপোর্টে আইএলএস ক্যাটাগরিগুলো আরও ভালো ক্যাটাগরিতে নেওয়া উচিত এবং অথবা অন্য কোনো সিস্টেম এখানে অ্যাডাপ্ট করা উচিত, যাতে আমরা পুর ভিজিবিলিটিতেও আমরা এয়ারক্রাফটগুলোকে ল্যান্ড করাতে পারি। তা না হলে কিন্তু শুধুমাত্র যে এয়ারলাইন্সগুলো ক্ষতিগ্রস্ত হবে তা না, আমাদের যাত্রীদেরকেও কিন্তু আমরা একটা অসহনীয় দুর্বহ অবস্থায় আমরা ফেলে দিতে হচ্ছে। বিমান প্রতিমন্ত্রী জানান, বিমানবন্দরগুলোতে আধুনিকায়নের কাজ চলছে। এগুলো পুরোদমে চালু হলে সংকট কিছুটা হলেও দূর হবে। প্রত্যেকটা এয়ারপোর্টে ওভারলের কাজ আমাদের রাজশাহী, তারপরে যশোর, সৈয়দপুর ওইখানেও রানওয়ের কাজ আমরা কার্যাদেশ দিয়েছি এবং কাজ শুরু হবে কিছুদিনের মধ্যে। ইতিমধ্যে কিন্তু অনেকটা কাভার করে উঠেছি আমরা অনেকগুলো কাজ ডাইভার্সিফাই করেছি আমরা। বিশ্লেষকরা বলছেন, বিমানবন্দরে আইএলএস ক্যাটাগরি 2-এ উন্নীত করা গেলে 500 মিটারের কম দৃষ্টিসীমায়ও উড়োজাহাজ অবতরণ করা সম্ভব হবে। একই সঙ্গে লাইটিং সিস্টেমেও আনতে হবে বেশ কিছু পরিবর্তন। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ আরও যা থাকছে। চুয়াডাঙ্গায় ডায়রিয়ার প্রাদুর্ভাব বেড়েছে। প্রতিদিন 60 থেকে 80 রোগী ভর্তি হচ্ছে হাসপাতালে, হিমশিম খাচ্ছে চিকিৎসকেরা। নাইজেরিয়ার জামফারা রাজ্যের একটি স্কুলে বন্দুকধারীদের হামলা, 3 শতাধিক শিক্ষার্থীকে অপহরণ। পৌর নির্বাচনের প্রচারের সময় কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে ভোলা ও নীলফামারীতে। এসব ঘটনায় আহত হয়েছেন 41 জন। শুক্রবার সন্ধ্যায় ভোলা পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুর রব ও ওমর ফারুকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের অন্তত 25 জন আহত হন। ভাঙচুর চালানো হয় নির্বাচনী অফিস, যানবাহন ও দোকানপাটে। এর আগে 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মিজানুর রহমানের নির্বাচনী কার্যালয় এবং প্রচার মাইক ভাঙচুর করে প্রতিপক্ষ। এছাড়া চরফ্যাশন পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম কৃষাণের বাড়িতে হামলা চালানো হয়। এদিকে নীলফামারীর সৈয়দপুরে 2 কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে 16 জন আহত হয়েছেন। বিকেলে 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাজিদ ইকবালের প্রচারের সময় মনিরুজ্জামান মিলনের সমর্থকেরা হামলা চালান বলে অভিযোগ ওঠে। পৌর নির্বাচনের প্রস্তুতি নিয়ে আরো খবর জানাতে নীলফামারী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জসিম উদ্দিন। জসিম, সৈয়দপুরে 2 কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের পরে নিরাপত্তা ব্যবস্থা সেখানে কেমন দেখছেন এবং নির্বাচনের দিনও কি আবার সংঘর্ষের কোনো আশঙ্কা আছে কিনা সেখানে? সংঘর্ষের যে বিষয়টি আমি প্রথমে কথা বলেছি সৈয়দপুর অফিসার ইনচার্জ, থানা অফিসার ইনচার্জ আবুল হাসনাত খানের সাথে। তিনি আমাকে যে বিষয়টি বলেছেন যে তাৎক্ষণিকভাবে ঘটনার খবর পেয়ে আমরা ছুটে গিয়েছি সেই 6 নম্বর ওয়ার্ডে। 6 নং ওয়ার্ডটি হলো যে বঙ্গবন্ধু সড়ক, যেটা আমাদের সৈয়দপুর এবং রংপুর মহাসড়কের বঙ্গবন্ধু সড়কের মুকুল সবিলের এলাকায় এই ঘটনাটি ঘটেছে বিকাল 5:30টার দিকে। সেখানে যে বিষয়টি স্থানীয়রা জানিয়েছে যে এবং 2 প্রার্থীর যে প্রার্থী রয়েছে তারাও বিষয়টা আমাকে নিশ্চিত করেছে যে শেষ দিনের এই নির্বাচনী প্রচারণায় প্রায় 200 থেকে 250 লোকের একটি প্রচারণা। প্রথমে যে মাজিদ ইকবাল, যিনি একজন উর্দুভাষী প্রার্থী, তারা সমর্থক নিয়ে তারা নির্বাচনী প্রচার চালাচ্ছেন। ও বিপরীত দিক থেকে আসছিলেন যুবলীগ নেতা হিসেবে পরিচয় দানকারী মনিরুজ্জামান মিলন, তার গাজরমাখা প্রতীক। ওই পথ দিয়ে যাবার সময় একই রাস্তায় তারা মুখোমুখি হলে পানি ছিটানো এবং গাজর দিয়ে ঢিল ছড়ানোর বিষয় নিয়ে উভয়ের মধ্যে সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে সংঘর্ষে মনিরুজ্জামান মিলন আমাকে জানিয়েছেন যে একজন তার সমর্থক রংপুর মেডিকেলে এখনো ভর্তি রয়েছেন, আর অন্য সমর্থকদের মধ্যে প্রায় 15 জনের মতো প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আমি থানা অফিসার ইনচার্জ যেটা বলেছেন যে সেই এলাকাটি নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং সে জায়গাটি যেমন
আজকে আপনি জানেন যে যেহেতু আজকে নির্বাচনের দিন নেই, মোটরসাইকেল থেকে শুরু করে সবগুলা যে ব্যবহার হচ্ছে না এই সৈয়দপুর শহরে। উপজেলা নির্বাচন কর্মকর্তা বিষয়টি মাথায় রেখে বলেছেন যে আমাদের কাছে এ পর্যন্ত এই ধরনের লিখিত কোনো অভিযোগ আসেনি। তবে এই ৬ নম্বর ওয়ার্ডকে কেন্দ্র করে গোটা সৈয়দপুরে পৌরসভা নির্বাচনে এখন পুলিশ এবং নিরাপত্তার একটা বেষ্টনীতে সামলিতে রয়েছে। বিএনপির সমাবেশকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কায় আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা থেকে সব রুটে যান চলাচল বন্ধ রেখেছে পরিবহন মালিক সমিতি। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আজ খুলনায় বিএনপির সমাবেশ করার কথা রয়েছে, একে কেন্দ্র করে বিশৃঙ্খলার শঙ্কা করছেন শ্রমিকেরা। তারা যানবাহন চালাতে অনীহা প্রকাশ করায় শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন পরিবহন শ্রমিক নেতারা। এদিকে কোনো ঘোষণা ছাড়াই বাস বন্ধে দুর্ভোগ বাড়ায় ক্ষোভ জানিয়েছেন সাধারণ যাত্রীরা। ঢাকার উদ্দেশ্যে চাকরির জন্য যাচ্ছিলাম, এখন এসে দেখে কোনো গাড়ি চলছে না। বিকালেও ফোন দিছি, তাও বললো না কিছু। এখন যেই চলে আসছে ওরা বলতেছে বাড়ি ফিরত যেতে। তো আমাদের বাড়ি তো বেশ অনেক দূরে, এখন কি করা যাবে? শ্রমিক মালিককে আমাদের কাছে বললো যে ভাই যদি গ্যাঞ্জাম ফাসাদ মিছিল মিলের লোকজন গ্যাঞ্জাম ফাসাদ থেকে আমাদের যদি ভাঙচুর বা হিসাবে নিরাপত্তা কে দেবে, আপনার মালিক সমিতি দেবে? তখন বললাম যে না, আমরা এই যে গাড়ি ভাঙচুর বা গ্যাঞ্জাম ফাসাদ হবে এই নিরাপত্তা আমরা মালিক সমিতি দেবো। তখন শ্রমিককে আবার যদি আমরা মালিক সমিতি নিরাপত্তা না দেন তাহলে আমরা মালিককে বা শ্রমিককে গাড়ি চালাবো না। এক সপ্তাহ ধরে চুয়াডাঙ্গায় ডায়রিয়ার প্রাদুর্ভাব বেড়েছে। দিনে ৬০ থেকে ৮০ জন করে নতুন রোগী ভর্তি হচ্ছে হাসপাতালে। চাপ বেড়ে যাওয়ায় মেঝে ও বারান্দায় রেখেও চিকিৎসা দিতে হচ্ছে। চিকিৎসকেরা বলছেন আবহাওয়া পরিবর্তনের কারণেই বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। হঠাৎ করেই চুয়াডাঙ্গায় বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। এক সপ্তাহ ধরে রোগী বাড়ছে জেলা সদর হাসপাতালে। প্রতিদিনই ভর্তি হচ্ছেন ৬০ থেকে ৮০ জন। এতে জায়গার সংকট দেখা দিয়েছে ডায়রিয়া ওয়ার্ডে। যে রোগীগুলা সিঁড়ি দিয়ে উঠাই অপারেশন রোগী, সেই সিঁড়ি পর্যন্ত ডায়রিয়া রোগী। বড় রোগী ধরেন 15-20টা মতো আসে প্রতিদিন, আর বেশিরভাগই বাচ্চা আসে, কিন্তু আমাদের জায়গা স্বল্পতা। এই অবস্থায় রোগীদের রাখতে হচ্ছে মেঝেতে কিংবা ওয়ার্ডের বাইরের বারান্দায়ও। এছাড়া নানা সংকটে পড়ছেন রোগী ও তাদের স্বজনেরা। ডায়রিয়ার প্রকোপ বাড়ায় তারা একের পর এক এসে রোগী ভর্তি হচ্ছে। এরা সবারই বাড়ছে, একের বাচ্চাদের থেকে বড়দের থেকে সবারই ডায়রিয়াটা দেখা যাচ্ছে। একসঙ্গে এতজনকে চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। আবহাওয়ার পরিবর্তনের কারণেই ডায়রিয়ার এই প্রাদুর্ভাব বলছেন তারা। এই অল্প জনবল দিয়ে আমরা চেষ্টা করছি যে কিভাবে এটা স্বাভাবিক পর্যায়ে আনা যায়। আমাদের পর্যাপ্ত পরিমাণে কলেরা স্যালাইন এবং ডায়রিয়া যেগুলো মেডিসিন লাগে সবই মজুদ আছে। তো এটা জলবায়ু পরিবর্তনের সাথে সাথে আস্তে আস্তে এটা স্বাভাবিক হয়ে যাবে। কর্তৃপক্ষ বলছে স্যালাইন ও ওষুধের কোনো সংকট নেই, তবে লোকবলের অভাবে পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সাংবাদিক জামাল খাশোগি হত্যার নির্দেশ দিয়েছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। শুক্রবার যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার চূড়ান্ত তদন্ত প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে খাশোগিকে হত্যা বা জিম্মি করার পরিকল্পনায় অনুমোদন দিয়েছিলেন যুবরাজ সালমান। এই প্রতিবেদন অস্বীকার করে একে মিথ্যা ও বানোয়াট বলে সমালোচনা করেছে সৌদি আরব। যুবরাজের জড়িত থাকার তথ্য প্রকাশ করলেও তার বিরুদ্ধে কঠোর কোনো পদক্ষেপ নেয়নি বাইডেন প্রশাসন। তবে এই ঘটনায় জড়িত মোহাম্মদ সালমানের ঘনিষ্ঠদের ওপরে ভ্রমণ অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর আগে 2018 সালে সিআইএর প্রতিবেদনে যুবরাজ সালমানের জড়িত থাকার বিষয়টি উঠে আসে। 2018 সালের অক্টোবরে তুরস্কের ইস্তাম্বুলের সৌদি কনসুলেটে নিহত হন সাংবাদিক খাশোগি। স্থানীয় সহযোগীদের মদদে নষ্ট করা হয় তার মরদেহ। খাশোগি হত্যার দায়ে সৌদির একটি আদালত দেশটির 5 জন নাগরিককে মৃত্যুদণ্ড দেন। পরে তাদের সাজা কমিয়ে 20 বছরের কারাদণ্ড করা হয়। নাইজেরিয়ার একটি স্কুল থেকে 3 শতাধিক শিক্ষার্থীকে অপহরণ করেছে বন্দুকধারীরা। পুলিশ জানায় দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যে শুক্রবার এই ঘটনা ঘটে। শিক্ষকের বরাতে বার্তা সংস্থা পাঞ্চ জানায় মোটরসাইকেল এবং পিকআপে করে বন্দুকধারীরা জাঙ্গেবে শহরের স্কুলটিতে হামলা চালায়। তাদের কেউ কেউ নিরাপত্তা বাহিনীর পোশাকে ছিলেন। শিক্ষার্থীদের জোর করে গাড়িতে তুলে নেয় তারা। তবে স্কুলে হামলার কথা স্বীকার করলেও বিস্তারিত জানেনি স্থানীয় প্রশাসন। দেশটিতে এক সপ্তাহের ব্যবধানে শিক্ষার্থী অপহরণের দ্বিতীয় ঘটনা এটি। গত সপ্তাহে কাগারাতে 27 শিক্ষার্থী সহ অন্তত 42 জনকে অপহরণ করে বন্দুকধারীরা। জিম্মিদের এখনও মুক্তি দেওয়া হয়নি।
ব্রিটেনে ফিরতে পারছেন না আইএসএ যোগ দেয়া বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক শামীমা। শুক্রবার সর্বসম্মতিক্রমে রায় দিয়েছে যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট। এতে বলা হয়েছে শামীমাকে যুক্তরাজ্যে ফেরার অনুমতি না দেয়া তার অধিকার লঙ্ঘন নয়। 2015 সালের ফেব্রুয়ারিতে লন্ডন থেকে মাত্র 15 বছর বয়সে আইএসএ যোগ দিতে সিরিয়া যান বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক শামীমা বেগম। পরে নির্মূল অভিযানে আশ্রয় হারিয়ে তার জায়গা হয় উত্তর সিরিয়ার সশস্ত্ররক্ষীদের শরণার্থী শিবিরে। তখন থেকেই দেশে ফেরার আবেদন জানিয়ে আসছিলেন তিনি, এখনও আছেন সেখানেই। জাতীয় নিরাপত্তার স্বার্থে 2019 সালে যুক্তরাজ্যের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ শামীমার দেশে ফেরায় বাধা দেন, বাতিল করেন ব্রিটিশ নাগরিকত্ব। এর বিরুদ্ধে আইনি লড়াইয়ে দেশে ফেরার আবেদন করেন তিনি। জুলাইয়ে আপিল আদালতের রায়ে বলা হয়েছিল সশরীরে শুনানি থেকে বঞ্চিত শামীমাকে যুক্তরাজ্যে ফেরার অনুমতি দেওয়া উচিত। সুপ্রিম কোর্টে সে রায়ের পুনর্বিবেচনা চেয়েছিল ব্রিটিশ সরকার। এবার এলো সে রায়। এতে বলা হয়েছে শামীমাকে যুক্তরাজ্যে ফিরতে বাধা দেওয়ার পূর্ণ অধিকার সরকারের আছে। সুপ্রিম কোর্ট সর্বসম্মতিক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সব আপিল গ্রহণ করছে ও শামীমা বেগমের ক্রস আপিল বাতিল করছে। শামীমার বিষয়ে আপিল আদালত ভুল রায় দিয়েছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মামলার বিষয়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হয়েছে। শামীমা নিজেই নিরাপত্তার ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে জানিয়ে তাকে দেশে আসতে দেওয়া ঠিক হবে না বলে রায়ে জানায় সুপ্রিম কোর্ট। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য বিধানসভার নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার সুনীল অরোরা। শুক্রবার সংবাদ সম্মেলনে এই তফসিল ঘোষণা করেন তিনি। জানান 27 মার্চ থেকে মোট 8 দফায় নির্বাচন হবে। নির্বাচন কমিশন জানায় বিধানসভা নির্বাচনের মোট আসন সংখ্যা 294টি। 27 মার্চ প্রথম দফায় 30টি আসনে নির্বাচন রাজ্যে। 1 এপ্রিল দ্বিতীয় দফায় ভোট গ্রহণ 30টি আসনে, তৃতীয় দফায় 6 এপ্রিল 31টি, চতুর্থ দফায় 10 এপ্রিল 44টি, 17 এপ্রিল পঞ্চম দফায় 45টি আসনে, অষ্টম দফায় 29 এপ্রিলের মধ্য দিয়ে শেষ হবে ভোট গ্রহণ। ভোট গণনা হবে 2 মে। নিউজিল্যান্ডে কঠোর কোয়ারেন্টাইনে বাংলাদেশ ক্রিকেট দল। 2 দিন হোটেলবন্দি থাকার পর ক্রাইস্ট চার্চে খোলা হাওয়ায় টাইগাররা তামিম সৌম্যরা করেছেন হালকা অনুশীলন। ঘরকেই জিম বানিয়ে ফেলেছেন মুশফিক। প্রথম কোভিড টেস্টে নেগেটিভ সব ক্রিকেটার ও কোচিং স্টাফ। আজ হবে দ্বিতীয় টেস্ট। টিম হোটেলে বন্দি থাকার অভিজ্ঞতা এতদিনে কম বেশি হয়ে গেছে, তবে এবার প্রেক্ষাপট ভিন্ন টাইগারদের জন্য। অ্যাওয়ে মিশনে সুরক্ষা বলয়ের ভেতরে অবস্থান করার কঠিন চ্যালেঞ্জে তামিমের দল। ক্রাইস্ট চার্চে পৌঁছে প্রথম 2 দিন টিম হোটেলে বন্দি থাকার পর এবার মুক্তি। করোনার প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হবার পর অনুমতি মিলেছে 40 মিনিটের সেশনের। নির্দিষ্ট দূরত্ব মেনে এই সুযোগে হালকা ওয়ার্ম আপ, স্ট্রেচিং সেরে নিয়েছেন ক্রিকেটাররা। টানা 2 দিন অলমোস্ট একদম বন্দি রুমে সবকিছু। তো এখন করোনা টেস্ট সবার নেগেটিভ আসার পরে, ফার্স্ট করোনা টেস্টের পরে এখন আমাদেরকে হাঁটতে দিয়েছে। তো আরও কিছু টেস্ট বাকি আছে। তো এরপরে ইনশাল্লাহ আল্লাহ চাইলে আমরা প্র্যাকটিসও শুরু করতে পারবো। তো ওভারঅল একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। টাইগারদের জন্য নিউজিল্যান্ড সফর মানেই যেন ভিন্ন কিছু। সবশেষ এই ক্রাইস্ট চার্চেই অভিজ্ঞতা হয়েছিল সন্ত্রাসী হামলা প্রত্যক্ষ করা। এবার চ্যালেঞ্জের নাম কোভিড প্রোটোকল। কোয়ারেন্টিন পর্বের মাঝেই চ্যালেঞ্জ ফিটনেস ধরে রাখার। সেই লক্ষ্যে হোটেল রুমেই চলছে অনুশীলন, পাশাপাশি এগিয়ে যাচ্ছে মনস্তাত্ত্বিক প্রস্তুতির কাজ। সেলফ সময় কাটছে আসলে ফ্যামিলির সাথে কথা বলে বা একটু মুভি দেখে, এবং বিসিবি থেকে আমাদের এক্সারসাইজ করার ব্যবস্থা করে দিয়েছে, যে কিছু ব্যান্ডস এবং সাইকেলিং করার অপশন আর প্রোগ্রাম দেওয়া হয়েছে, যে রুমের যেই সব এক্সারসাইজ করা পসিবল সেগুলো করার।
সব মিলিয়ে 14 দিন কোয়ারেন্টিনে থাকার পর মিলবে মুক্তি। এরপর 5 দিনের প্রস্তুতি ক্যাম্পে নিজেদের পুরো প্রস্তুত করে নেবার সুযোগ টাইগারদের। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের ধারা অব্যাহত রাখার চ্যালেঞ্জ ম্যানচেস্টার সিটির। আজ সন্ধ্যা 6:30টায় সিটিজেনদের অতিথি ওয়েস্ট হ্যাম। এদিকে লা লিগায় রাত 9:15টায় বার্সেলোনার প্রতিপক্ষ সেভিয়া। ইউরোপিয়ান কম্পিটিশনে দুর্দান্ত ম্যান সিটি টানা 20 জয়ের খোঁজে। ইপিএলে শিরোপা পুনরুদ্ধারে দুর্দান্ত গতিতে ছুটছে সিটিজেনরা। ওয়েস্ট হ্যামের বিপক্ষে জয় পেলে কাজটা আরও সহজ হবে। শুরুর একাদশে ফিরতে পারেন রিয়াদ মাহরেজ, কেভিন ডি ব্রুইনা, জন স্টোনস। এদিকে লা লিগায় এলচেকে হারানোর আত্মবিশ্বাস সঙ্গী করে সেভিয়ার মাঠে লড়বে বার্সেলোনা। দলের প্রাণ লিওনেল মেসি আছেন দুর্দান্ত ছন্দে। 18 গোল করে লা লিগায় গোলদাতার তালিকার শীর্ষে এলেম10। রিয়ালকে টপকে 2-এ ওঠার সুযোগ বার্সার। দীর্ঘ বিরতির পর আবারও মাঠে নামছেন কিংবদন্তিরা। রোড সেফটি ওয়ার্ল্ড টুর্নামেন্টে সচিন, লারা, ব্রেটলিদের সাথে লড়তে যাচ্ছে বাংলাদেশের সাবেকরাও। সচিনকে আটকাতে কতটা প্রস্তুত রফিকের বাংলাদেশ লেজেন্ডস? ব্রেটলির ইয়র্কার সামলাতে পারবে তো জাভেদ ওমর, হান্নান সরকাররা? আজ ভারতের উদ্দেশ্যে রওনা দেবে রফিকের দল। 5 মার্চ প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ভারত। সময় হয়েছে তাদের ফিরে আসবার। ক্রিকেটের বিস্তৃত ছায়াপথে ফিরে আসছেন অতীতের নায়কেরা। সময়ের ধুলো ঝেড়ে জেগে ওঠা কিংবদন্তিদের। সচিনের ক্লাসিক স্ট্রেট ড্রাইভ, ব্রেটলি ডেডলি ইয়র্কার, লারার সেই রাজচিত স্ট্যান্স সব ফিরে আসছে সময়ের পরিক্রমায়। ব্যাট বল তুলে রেখেছিলেন হয়তো দুর্ধর্ষরা, ট্রেনিং তো নয়। 27 साल पहले तुमने मुझे रन आउट किया था, मगर ये अब नहीं होगा। Well, I'm ready to turn a billion dreams into a billion nightmares. অবিশ্বাস্য ক্যারিয়ারে জিতেছেন প্রায় সব চ্যালেঞ্জ। তারপরও 27 বছর আগের অতৃপ্তি ভুলতে পারেননি সচিন। জন্টি রোডসের সাথে তার এবার পরের হিসেব মিলিয়ে নেয়ার। রোডসের ফিল্ডিং সামর্থ্যে মাথা ব্যথা এখনো তীব্র সেবাগের। ये आदमी उड़ता है, उड़ के ना जाने कितने बैट्समैनों को आउट किया होगा। तो सुपरमैन, मुझे आउट कर सकोगे? মহাযজ্ঞে আরেক দফা উস্কে গেছে লারা সচিন দ্বৈরথ সংক্রান্ত আগুন। I do have a lot of respect for him, but that's not going to stop me. लारा को छेड़ना मतलब शेर को ललकारना। But that was then. পুরনো ঝাল হিসেব নিকেশ মিলিয়ে নেবার সুযোগ টাইগারদেরও। মোহাম্মদ রফিকের নেতৃত্বে বাংলাদেশ লিজেন্ডস দলের হয়ে খেলবেন পাইলট সুজন ওপিরা। শহীদ বীর নারায়ণ সিং স্টেডিয়ামে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে লাল সবুজের ক্রিকেট শ্রেষ্ঠরা। আমাদের চেষ্টা থাকবে যেন আমরা অন্তত বাংলাদেশ টিমকে ম্যাচ জিতাতে পারি এবং সেই পুরো স্মৃতিতে আমরা যখন ম্যাচ হারতাম সেই জায়গা থেকে বের হয়ে এখানে ম্যাচ জেতার কিছু ভালো স্মৃতি নিয়ে টুর্নামেন্টে শেষ করতে পারবো। আমি আসলে প্রিটি মাচ এক্সাইটেড। ডেফিনেটলি আমি মনে করি যে সর্বপ্রথম বাংলাদেশ টিমের হয়ে, বাংলাদেশ দলের হয়ে, দেশের পক্ষের হয়ে খেলতে যাওয়াটা আমি গর্বের মনে করি। দীর্ঘ বিরতির পর আবার মাঠে নামা। প্রস্তুতিতে সেই পুরনো ক্ষুরধার ব্যাটিংয়ের ইঙ্গিত টেন্ডুলকারের। বিনা প্রস্তুতিতে মাঠে নেমে যাবার পরিকল্পনায় আছেন যারা, শেষ মুহূর্তে তারা বুঝবেন কিংবদন্তি শব্দের মানে। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।